একটা হচ্ছে স্টক মার্কেট খুব রিস্কি, আর 2 নম্বর হচ্ছে এটা জুয়া বা এটা গ্যাম্বল। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে স্টক মার্কেটে শেয়ারস আছে, টিসিএস বন্ধ হয়েছে, ইনফোসিস বন্ধ হয়েছে, বা এসবিআই ব্যাংক বন্ধ হয়েছে, এইচডিএফসি ব্যাংক বন্ধ হয়েছে। তোমার মনে হচ্ছে তোমার স্যালারি আগের বার থেকে নাম্বার ওয়াইজ বেশি পাচ্ছ, বাট ভ্যালু ওয়াইজ প্রতি বছর তোমার স্যালারি কমছে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বম মানি। তো আজকের এই ভিডিওতে আমরা যে মেইন জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিরিজ হবে, এটা কমপ্লিট সিরিজ হবে যেটা হচ্ছে বেসিক অফ স্টক মার্কেট। আর আজকের এই পার্টিকুলার ভিডিওটা হচ্ছে যে ওয়াই স্টক মার্কেট, মানে কি এমন স্পেশাল আছে স্টক মার্কেটে, কেন আমাদের এই ব্যাপারে জানা উচিত, নলেজ রাখা উচিত। ইনভেস্ট করা না করা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, বাট অ্যাটলিস্ট নলেজটা থাকা উচিত কেন। তো সেটা নিয়ে মেন ডিসকাস করবো। তো যদি ফার্স্টে এই প্রশ্নটার আমরা উত্তর খুঁজি যে ওয়াই স্টক মার্কেট বা কেন স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত, তো এটা যদি আমরা একটু উল্টে দেখি, মানে ঘুরিয়ে দেখি, আর এই প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে ইউজুয়ালি মানে আমি যদি কাউকে এখন প্রশ্নটা করি যে ওয়াই নট, মানে কেন স্টক মার্কেট, কেন ইনভেস্ট করবো না, বা কি সমস্যা স্টক মার্কেটের থেকে, ইউজুয়ালি যে জবাবটা পাওয়া যায় সেটা হচ্ছে যে স্টক মার্কেট খুব রিস্কি। মানে দুটো মেইনলি পাওয়া যায়, একটা হচ্ছে স্টক মার্কেট খুব রিস্কি, আর 2 নম্বর হচ্ছে এটা জুয়া বা এটা গ্যাম্বল, এরকম একটা কিছু অ্যান্সার আসে। তো ফার্স্টে এই দুটো কনফিউশন ক্লিয়ার করা যাক, কি স্টক মার্কেট কি জুয়া বা স্টক মার্কেট কি গ্যাম্বল। তো ডেফিনেটলি নট। এটাকে সাপোর্ট করার জন্য সব থেকে বড় যে একটা কথা বলা যেতে পারে যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজে স্টক মার্কেটে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে স্টক মার্কেটে শেয়ারস আছে, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে পোস্টটা সেটা স্টক মার্কেটে শেয়ারস হোল্ড করে বিভিন্ন কোম্পানির। তো ডেফিনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো জুয়া খেলবে না নিশ্চয়ই, এক নম্বর কথা। 2 নম্বর কথা, আপনার যে ট্রাস্টেড কোম্পানিজ গুলো আছে, সেটা আপনার ব্যাংকিং কোম্পানিজ হতে পারে লাইক এসবিআই, সেটা আপনার টাটা গ্রুপ হতে পারে। তো এই যে কোম্পানি তারা স্টক মার্কেটে আছে, তারা তো জুয়া খেলছে না, তো ডেফিনেটলি জুয়া তো নয়। আর আরেকটা ভাবে যেটা দেখতে পারি যে গ্যাম্বল তো আমি কিছু নিয়েও খেলতে পারি, কালকে বৃষ্টি হবে কি কালকে বৃষ্টি হবে না সেটা নিয়ে আমি জুয়া খেলতে পারি। বাট এই নয় যারা আবহাওয়াবিদরা, সায়েন্টিস্টরা যারা বসে ডেটার উপর বেস করে রিসার্চ করে আমাকে বলছে যে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা কালকে ঝড় আসতে পারে, তারা জুয়া খেলছে, তারা তুক্কা লাগাচ্ছে, এরকম তো না। 2 নম্বর আরেকটা যে পয়েন্ট বলা হয় সেটা হচ্ছে স্টক মার্কেট খুব বেশি রিস্কি, খুব রিস্ক আছে স্টক মার্কেটে। তো এই রিস্কের ব্যাপারে জানার জন্য সবার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এটা কি হয়, মানে আমি একটা যদি রিস্ক নিই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিস্ক নিই, তার এগেনস্টে যদি আমার ভালো ঠিক হয়, আমি যেটা করছি সেটা যদি ঠিক হয়, তাহলে আমার তার এগেনস্টে কতটা রিওয়ার্ড পাবো, মানে কতটা রিওয়ার্ডের জন্য আমি ওই পরিমাণ রিস্ক নেব। এমন না হয় যে আমি অল্প রিওয়ার্ড পাচ্ছি বাট রিস্ক প্রচুর নিচ্ছি বাট অল্প রিওয়ার্ড পাচ্ছি। তো এই পুরো যে জার্নি, স্টক মার্কেটে যে জার্নি হয়, যে নলেজ গেইন করে বা যে এক্সপিরিয়েন্স থেকে যেটা শেখি, সেটা হচ্ছে এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে কিভাবে হাই রাখা যায়, মানে কম রিস্ক নিয়ে আমরা কিভাবে অনেক হাই রিওয়ার্ড পেতে পারি। এটাই হচ্ছে অল, মানে যত নলেজ, যত এক্সপিরিয়েন্স থেকে এটাই হচ্ছে আসল শেখার। এটা যে একবার শিখে যাবে তার জন্য অনেক ইজি হয়ে যায় এই পুরো জার্নিটা। কিছু প্যারামিটার্স হয় যেগুলো আমরা চেক করি রিস্ক মিনিমাইজ করার জন্য, সেগুলো ডেফিনেটলি নেক্সট পরের ভিডিওতে আমরা দেখব। বাট রিস্কের ব্যাপারেও কিছু ভুল ধারণা আছে, যেমন অনেকে মনে করে যে একটা কোম্পানি আছে, আমি যত ভালোই কোম্পানিতে লাগাই না কেন, যদি রাতারাত সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তো কোম্পানি বন্ধ হয়, ডেফিনেটলি হয়, কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি বন্ধ হয়, এমনও দেখা গেছে রাতারাত বন্ধ হয়েছে অনেক কোম্পানি, সেটাও দেখা গেছে। বাট একটা সহজ যদি এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে কি ধরনের কোম্পানি বন্ধ, যেগুলো হয়তো খুব ছোট, যারা লসে চলছে, প্রচুর ডেট নিয়ে রেখে দিয়েছে, মানে প্রচুর লোন আছে কোম্পানির ওপর, কিছু বহু বছর ধরে লসে চলছে, এই ধরনের কোম্পানি বন্ধ হয়। কিন্তু আজকে যদি আমি বলি, জাস্ট একবার ভেবে দেখো যে কালকে সকালবেলা উঠে কি এরকম হতে পারে যে সকালবেলা উঠে দেখলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে, বা সকালবেলা উঠে দেখলে টিসিএস বন্ধ হয়ে গেছে, ইনফোসিস বন্ধ হয়েছে, বা এসবিআই ব্যাংক বন্ধ হয়েছে, এইচডিএফসি ব্যাংক বন্ধ হয়েছে। সেটা হবে না। কেন? এরা বহু বছর ধরে, লাস্ট 30 বছর, 40 বছর, 50 বছর ধরে প্রফিটেবল বিজনেস চালিয়ে এসছে, এটা বিশাল বড় কোম্পানি। আর যদি, মানে এটার কোনো তো চান্সও নেই, বাট যদি এখানে এই ধরনের কোম্পানিগুলো বন্ধ হয়, তাহলে মানে ইন্ডিয়ান ইকোনমির আর কিছু থাকবে না, ইকোনমিটাই পুরো শেষ হয়ে যাবে। তো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো মানে হয় না যে এসবিআই ব্যাংক বন্ধ হয়ে যাবে কালকে, বা এইচডিএফসি ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো আর যদি ধরে নি একটা জাস্ট
তর্কের খাতিরে যদি ধরে নিই যে কালকে এইচডিএফসি ব্যাংক সকালবেলা বন্ধ হয়ে গেছে, এরকম হতে পারে তোমার এইচডিএফসি ব্যাংকেতে অ্যাকাউন্ট আছে যেখানে কিছু টাকা রাখা আছে, যদি ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছে সে ওখানে এফডি থাকুক, সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকুক, কারেন্ট অ্যাকাউন্টে টাকা থাকুক, সেটাও ডুবে যাবে। এমন নয় যে শুধু শেয়ারটা ডুববে ওই টাকাটা পাওয়া যাবে, টাকা তো ওটাও ডুববে। তো এমন নয় যে শেয়ারেরতেই সমস্যাটা আছে। তো ফার্স্ট অফ অল এরকম কোম্পানিগুলো বহু বছর ধরে 30 বছর 40 বছর 50 বছর ধরে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে, তারা রাতারাত বন্ধ হতে পারে না। নেক্সট একটা যেটা থাকে যে স্টক মার্কেটে অনেক ফ্রড হয়, হ্যাঁ হয়, যেমন ভিজয় মালিয়া কোম্পানি যেগুলো ছিল সেটাও স্টক মার্কেটে লিস্টেড ছিল, সেখানে ফ্রড হয়, সেটাও হয়। বাট তার জন্য একটা মানে তার জন্য একটা গভর্নমেন্টের এজেন্সি আছে যেটা সেবি আমরা বলি। সেবি 1992 এর আশেপাশে এটা ফাউন্ডেড, মানে এটা স্টার্ট হয়েছিল, এবং সেবি এই ব্যাপারটার উপর নজর রাখে যাতে যারা রিটেল ইনভেস্টার আছে, মেইন আমাদের মতো ইনভেস্টার যারা আছে, তাদের যে ইন্টারেস্টটা, বিকজ আমরা কোম্পানির ভেতরে ঢুকে দেখতে পারি না কি হচ্ছে না হচ্ছে, সেবি ওই দায়িত্বটা পালন করে, সেবি পুরো জিনিসটা ম্যানেজ করে। এবং নিয়ম অনুযায়ী কোনো লিস্টেড কোম্পানি যেগুলো স্টক মার্কেটে লিস্টেড আছে তার প্রতিটা ছোট থেকে ছোট ডিসিশন সেবি জানবে এবং সেবি সেটা পাবলিকলি সবাইকে জানাবে। তো যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি যে কোনো ছোট ইনফরমেশন, একটা অর্ডার পেয়েছে, একটা ওদের আজকে এত টাকা প্রফিট হয়েছে, এত টাকা লস হয়েছে, ওর যে সিইও আছে তার এত টাকা স্যালারি আছে, সেই সব জিনিস পাবলিকলি ওদেরকে ডিক্লেয়ার করতে হয়। তো সেটা সেই ডেটাগুলোর উপর যদি নজর রাখা যায়, এটা অনেকটাই রিস্ক ফ্রি হওয়া যায়। বাট আরো আগে আমরা জানবো যে কিভাবে এই ডেটাগুলোকে অ্যানালিসিস করে বোঝা যায় যে কতটা রিস্ক আছে না আছে। বাট রিস্ক আছে, বাট রিস্কের এগেইনস্ট রিওয়ার্ড অনেক হাই। রিস্ক ম্যানেজ করার ওয়েজ আছে, সেটাই শেখার কিভাবে আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি। তো এটা গেল ওয়াই নট এর পার্টে গেলে আবার ওয়াইতে আসি, যে কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। তো ফার্স্ট অফ অল একটা ফাইন্যান্সের ব্যাপারে যদি আমরা দেখি, যে জেনারেল একটা ফাইন্যান্সের ব্যাপারে, তো মেইনলি 3টে কম্পোনেন্ট হয় আমাদের পার্সোনাল ফাইন্যান্সের। একটা হচ্ছে ইনকাম, এক্সপেন্স আর সেভিংস। এক্সপেন্স তো প্রত্যেকের নিজের হাতে, সবাই এমনি চায় ওটাকে কম করতে, বাট ইনকামের ব্যাপারে আসি। তো ইনকামের ব্যাপারটা আছে কি, প্রত্যেকে একটা কোনোভাবে ইনকাম আসে, সেটা বিজনেস থেকে হতে পারে, সেটা স্যালারিড এমপ্লয়ি হতে পারে, বা যে কোনোভাবে হতে পারে, সেটা ইভেন রিটায়ার্ড পার্সনের জন্য পেনশনও হতে পারে। যেভাবেই হোক না কেন, এটা মান্থলি একটা ইনকাম আমাদের প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু ভাবে মান্থলি একটা ইনকাম আসে। তো ধরে নেওয়া যাচ্ছে তুমি একটা খুব ভালো চাকরি করো, তোমার সেখানে 1 লাখ টাকা মাসে মাইনে আছে, 1 লাখ টাকা তোমার পার মান্থ ইনকাম আছে, এবং সেটা দিয়ে তোমার একটা ভালো লাইফস্টাইল, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সবকিছু আরামসে হয়ে যাচ্ছে 1 লাখ টাকা দিয়ে। বাট এই 1 লাখ টাকাই যদি তুমি ওভার নেক্সট 20 বছর ধরে 1 লাখ টাকাই পেতে থাকো প্রতি মাসে, তাহলে কি তুমি সেম লাইফস্টাইল মেনটেন করতে পারবে? তো অবভিয়াসলি না। কেন কি, আজ থেকে 20 বছর পরে এই 1 লাখ টাকার ভ্যালুটা 1 লাখ টাকা থাকবে না। মানে আজকের 1 লাখ টাকা 20 বছর পর 1 লাখ টাকা থাকবে না। কেন? কারণ প্রতিটা জিনিসের দাম বাড়ছে। আজকে যে জিনিসটার দাম 100 টাকা, আজ থেকে 20 বছর পর হয়তো সেটার দাম হবে 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, কিছু হতে পারে। আর সেটা কেন হয়? সেটার মেইন রিজন হচ্ছে ইনফ্লেশন, বা যেটাকে আমরা বাংলায় বলি মুদ্রাস্ফীতি, বা জিনিসপত্রের দাম বাড়া। আর এটা মোটামুটি ইন্ডিয়াতে আমরা যদি লাস্ট কয়েক বছরে অ্যাভারেজ ধরি, তো মোটামুটি 6 to 7% এর মধ্যে ভ্যারি করে। তো বেসিক্যালি এটার মানে কি, মানে হচ্ছে যদি আজকে একটা জিনিসের দাম 100 টাকা, আমি যদি আজকে 1 কিলো চাল 100 টাকা কিনি, ওই 1 কিলো চাল 1 বছর পর আমার আইডিয়ালি দাম হওয়া উচিত 106 কি 107 টাকা। প্রতি বছর 6 to 7% হারে যে কোনো জিনিসের দাম বাড়ে। এবার তোমার ইনকাম কোনোভাবে যদি এই 6 to 7% এর বেশি না হয়, বেশি না গ্রো করে প্রতি বছর, তার মানে তুমি লস করছো। তো ফর এক্সাম্পল, যদি তুমি স্যালারিড এমপ্লয়ি হও আর তোমার পার ইয়ার ইনক্রিমেন্ট হচ্ছে স্যালারি 5% রেটে, আর জিনিসের দাম বাড়ছে 6% বা 7% রেটে, তার মানে তুমি প্রতি বছর তোমার স্যালারি বেসিক্যালি কমছে। তোমার মনে হচ্ছে তোমার স্যালারি আগের বার থেকে নাম্বার ওয়াইজ বেশি পাচ্ছ, বাট ভ্যালু ওয়াইজ প্রতি বছর তোমার স্যালারি কমছে 2% রেটে। যদি 7% মুদ্রা 7% ইনফ্লেশন হয় আর 5% রেটে তোমার স্যালারি গ্রো করে। সেম জিনিসটা কাজ করে সেভিংস এর ক্ষেত্রেও। তুমি যে টাকাটা সেভ করছো, আজকে যদি তুমি 10 লাখ টাকা সেভ করে রাখো, আর তুমি ভাবো আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো, আমি আরামসে এই 10 লাখ টাকা দিয়ে থাকবো,
আর সেই টাকাটা যদি গ্রো না করে ইনফ্লেশনের রেটেতে, তাহলে তোমার বেসিক্যালি প্রতি বছর তোমার 10 লাখ টাকা নাম্বার হয়তো সেম থাকবে বাট ভ্যালু কমতে থাকবে। তো সেই জন্য আমাদের এরকম ইনস্ট্রুমেন্ট দেখতে হয় যেগুলোতে এই ইনফ্লেশনকে বিট করতে পারে। তো টিপিক্যালি যদি আমরা দেখি যে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট হয় আমাদের টাকা সেভ করা বা টাকা ইনভেস্ট করার জন্য, তো ইউজুয়ালি যেগুলো আমাদের কাছে মেইন ফার্স্টই মাথায় আসে, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, এফডি হতে পারে, গভর্নমেন্ট বন্ড হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল, দেন এলআইসি বা যে কোনো ইন্স্যুরেন্স পলিসি হতে পারে, গোল্ড হতে পারে, অ্যান্ড দেন স্টক বা শেয়ার মার্কেট হতে পারে। তো আমরা জিনিসগুলোতে ইনভেস্ট করি, ফার্স্টে আমরা স্টককে বাদ দিয়ে দিই, এতদিন ধরে আমরা তাই করে এসেছি। ইউজুয়ালি আমরা গোল্ডে ইনভেস্ট করি, রিয়েল এস্টেটে ইনভেস্ট করি, আমরা ডেফিনেটলি এফডিতে সবাই টাকা রাখে, এলআইসি করি প্রচুর পরিমাণে, বাট স্টক যেটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেটাকে আমরা সব থেকে বেশি ইগনোর করি। আমি বলছি না যে এই বাকিগুলোতে ইনভেস্ট করা উচিত না, সবকটাতে ইনভেস্ট করা উচিত, বা তার সাথে সাথে স্টকেতেও একটা সার্টেন পার্সেন্টেজে ইনভেস্ট করা উচিত। কেন? ফার্স্ট অফ অল যদি আমি এদের রিটার্ন দেখি, যদি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে 2% 3% রিটার্ন দেয়, ইনফ্লেশনের ধারে কাছেও আসে না, ইনফ্লেশন 6% বাড়ছে, সেভিংস অ্যাকাউন্ট 2% 3% রিটার্ন দিচ্ছে। যদি আমরা এফডি করি 6% এর কাছাকাছি, বেস্ট কেসেতে 6% আজকালকার দিনে পাওয়া যাচ্ছে, ইনফ্লেশন 6 to 7%, এই ইনফ্লেশনকে এফডিও বিট করতে পারছে না। প্লাস এফডি তে যে ইন্টারেস্টটা আসে, ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা ট্যাক্সেবল হয়, মানে আর যদি 6% পেলে আর তুমি 20% ট্যাক্স ব্র্যাকেটে আছো, তো 1.2% তার মধ্যে থেকে তোমার এমনিও কেটে নেবে। তো অ্যারাউন্ড 20% ট্যাক্স ব্র্যাকেটে যারা আছে তারা এফডি তে মেইন 6% এর এফডি হলে তারা অ্যাকচুয়াল যে রিটার্নটা পাবে, অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট পাবে সেটা 4.8%, 6 মানে ইনফ্লেশন থেকে অনেক দূরে। গোল্ড টিপিক্যালি আমাদের দেশে মানে অ্যাভারেজে যদি দেখা যায় মোটামুটি 8% এর কাছাকাছি গোল্ড ইয়ারলি ইনক্রিজ করেছে লং টার্মে, 10-12 বছরে যদি অ্যাভারেজ দেখা যায়। রিয়েল এস্টেট 10% এ গ্রো করেছে লাস্ট 10-12 বছরে যদি অ্যাভারেজ দেখা যায়, এখন সেটা আরো ডাউন যাচ্ছে, এখন রিসেন্ট টাইমে রিয়েল এস্টেটের গ্রোথ অনেক কমে গেছে। দেন যদি গভর্নমেন্ট বন্ড এভরি থেকে একটু বেশি দেয়, মোরাললেস ইনফ্লেশনকে জাস্ট বিট করা। তো এই যে ইনস্ট্রুমেন্টগুলো, ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টগুলো আছে ইনভেস্টমেন্টে, এটা কেউ খুব বেশি ইনফ্লেশনকে বিট করতে পারে না। যদি ইনফ্লেশন 6-7% এর, সবাই 10 এর ভেতরে থাকে, 8-9% এর আশেপাশে এটা থাকে। এবার আসি স্টকের ব্যাপারটা হচ্ছে, স্টক আরামসে যদি সব থেকে সেফেস্ট, মানে যেখানে রিস্ক কম রিওয়ার্ডও কম, সেরকম স্টক আমি চুজ করি, তারা আরামসে পার ইয়ার 12-15% দেওয়ার ক্ষমতা রাখে। আর এই যে 12-15% যখন দেয়, লং টার্মে যখন একটা কম্পাউন্ডিং হয়, একটা বিশাল বড় অ্যামাউন্ট হয়ে যেতে পারে। কত অ্যামাউন্ট হতে পারে সেটা আমরা পরে আরেকটা ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করব। বাট ফর এক্সাম্পল, যদি আমরা জাস্ট ইন্টারেস্টের জন্য একটা এক্সাম্পল দেওয়া যায়, তো আজ থেকে, এই এক্সাম্পলটা অনেকে অনেক জায়গায় শুনে থাকবে বাট এটা অ্যাকচুয়ালি সত্যি। তো আজ থেকে 30 বছর আগে বা 25 বছর আগে, মানে অ্যারাউন্ড 90s এর টাইমে, যদি আমরা ইনফোসিসে 1000 টাকা ইনভেস্ট করতে পারতো, কেউ যদি 1000 টাকা ইনভেস্ট করে থাকতো ইনফোসিসের মতো শেয়ারে, আজকে তার ভ্যালু হতো কয়েক কোটি টাকা, মানে ভালো মতো কয়েক কোটি টাকা কাছাকাছি ভ্যালু হতো। সেম উইপ্রোতে ইনভেস্ট করলে হতো, কোটাক ব্যাংকে যদি আজ থেকে ইভেন 2000 সালেও কেউ ইনভেস্ট করে থাকতো, তার মানে 25 টাইমস 30 টাইমস এরকম রেটে গ্রো করেছে, যেটা অন্য কোনো রিয়েল এস্টেট হোক, গোল্ড হোক, কেউ সেই পরিমাণ রিটার্ন দিতে পারেনি। এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, মাদারসন সুমি, এরকম প্রচুর কোম্পানি আছে যেটা এই রেটে গ্রো করেছে। হ্যাঁ, ডেফিনেটলি এরকম প্রচুর কোম্পানি আছে যারা 2000 সালে প্রচুর উঁচু জায়গা ছিল, আজকে তারা জিরো হয়ে গেছে, এরকম হয়েছে। বাট এটাই আমি আগে বললাম যে এই জিনিসটা বোঝা আর এই রিস্কটা বোঝাই হচ্ছে আসল লার্নিং, যেটা আমরা এই পুরো সিরিজেতে, পুরো জার্নিতে এক্সপিরিয়েন্সের সাথে সাথে শিখবো। তো স্টক মার্কেট খারাপ জিনিস বা গ্যাম্বেল বা এই বলে জিনিসটাকে রিজেক্ট না করে দিই, ব্যাপারটার উপর প্রতি নলেজটা রাখা দরকার, এবং তারপর যদি মনে হয় যে না আমার জন্য নয়, এটা আমি নেবো না, তো সেটা প্রত্যেকের পার্সোনাল চয়েস, সেটা নিয়ে কোনো খারাপ ব্যাপার নেই। বাট এখানে যে একটা ভুল ধারণা নিয়ে এটাকে রিজেক্ট করা, সেটা ভুল। তো ধারণা রাখা দরকার। তো এটাই ছিল মেন এই পুরো ব্যাপারটা ডিসকাশন।
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো যে স্টক মার্কেট ব্যাপারটা কি, কি কি হয় স্টক মার্কেটে, কি কি কম্পোনেন্ট থাকে, সেই নিয়ে আরো ডিটেলস ডিসকাশন হবে নেক্সট ভিডিওতে। তো সেখানে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।